এখানে এসে কবিতার লাইনটি পরিবর্তন করতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা, নাম দিয়ে সব হয়, নামের মাঝে পাবে নরসিংদীর পরিচয়। আজকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাই আমাদের দেশে যারা বেশি গাইতে পারে তাদের জন্য খুদে গন্ধরাজ আয়োজন করা হয়, যারা বেশি নাচতে জানে তাদের জন্য বাংলা ডান্স আয়োজন করা হয়, যারা বেশি হাসতে জানে তাদের জন্য হাসো আয়োজন করা হয়। কিন্তু যারা মেধাবী তাদেরকে এনকারেজ করার জন্য, তাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য কোনো উদ্যোগ আমরা বাংলাদেশে দেখি না। কিন্তু দিস ইজ আ হিস্টোরিক্যালি ট্রুথ। If you want to change the society, if you want to change the country, you have to encourage to talent students. এটা চিরন্তন সত্য। তুমি যদি দেশকে এগিয়ে নিতে চাও, সমাজকে এগিয়ে নিতে চাও, তাহলে মেধাবীদেরকে এনকারেজ করতে হবে। সে মেধাবীদের জন্য এনকারেজ করার জন্য আজকে আকরাম হোসেন উজ্জ্বল যে চমৎকার আয়োজন করেছে, আমরা একটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। আমি ছোটবেলা একটা কবিতা বলেছিলাম যে তুমি চেয়েছিলে জানতে কেন এত ভালো লাগে তোমাকে, আমি বহুবার উত্তর খুঁজেছি, তার উত্তর খুঁজে পাইনি। অ্যাডভোকেট আকরাম হোসেন উজ্জ্বলকে কেন ভালো লাগে তার উত্তর আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। আজকের আপনাদের প্রোগ্রামের চমৎকার আকর্ষণ, প্রোগ্রামের মূল অতিথি আপনাদের কৃতি সন্তান, নরসিংদীর একজন সিভিল সার্জন। স্যারের বিষয়ে বলতে হলে আমার কিছুদিন আগে নরসিংদী শহরে উদয়ন কলেজের একটা প্রোগ্রামে স্যারের সাথে আমার দেখা হয়েছিল। যে ওনার বিষয়ে যতটুকু আমি শুনেছি, ওনার বিষয়ে যদি বলতে হয়, ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম যে চাঁদ নয় সূর্য নয়, নয় তুমি পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তাহলে হবে ভুল, তুমি তোমার তুলনা। আজকে কি আমরা বলতে পারি যে চাঁদ নয় সূর্য নয়, নয় আপনি পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তাহলে হবে ভুল, স্যার আপনি আপনার তুলনা, আপনি আপনার তুলনা। আমরা কি স্যারের জন্য একটা করতালি দিতে পারি? আজকে তোমরা যারা এখানে আছো, তোমরা একটা, আমি ঢাকা থেকে আসছি, সেই নরসিংদী শহর পার হয়ে রায়পুরের একবারে শেষ প্রান্তে মেঘনা নদীর পাশে তোমরা যারা বসবাস করছো, তোমরা অনেকে চিন্তা করছো, তোমাদের মনের মধ্যে যে চিন্তা করছো তোমার দ্বারা কি আসলে কিছু করা সম্ভব। আমি আস্তে আস্তে নরসিংদীর রায়পুরা নিয়ে কথা হচ্ছিল, বলে যে রায়পুরার মানুষ ভালো হলে অনেক ভালো হয়, মেধাবী হলে অনেক মেধাবী হয়, আর দুষ্ট হলে অনেক দুষ্ট হয়। 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীদেরকে নাকি তোমরা মেরে এখানে নাকি ঝুলিয়ে রাখা হয়েছিল নাকি। তার মানে সক্রেটিসের একটা কথা মনে পড়ে যায়, এডুকেশন মেক্স এ গুড ম্যান বেটার, ব্যাড ম্যান ওয়ার্স। শিক্ষা ভালো মানুষকে ভালো করে, খারাপ মানুষকে আরো খারাপ করে। মানে যারা শিক্ষা নেয় তারা অনেক ভালো হয়। এবং আমি শুনেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, সাবেক ভিসি আমাদের আরিফিন সিদ্দিকী স্যার নাকি তোমাদের এই এলাকার সন্তান নাকি এই এলাকার না, মানে রায়পুরের সন্তান। এজন্য তোমাদেরকে বলি, দেখো তোমাদের মধ্যে একটা পিছু টান আছে। তোমাদেরকে সবাই বলে যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি একটা গ্রামে বসে। আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। একবার একটা বাবা ছেলেকে নিয়ে একটা চিড়িয়াখানা গেল। বাবারা তোমরা যারা সামনে আছো, সামনে যারা আছো শিশুরা, এই সামনে যারা আছো বড়রা, ওদেরকে একটু, ওরা কথা বলবেই কিন্তু ওদেরকে একটু কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? তোমরা এখানে যারা কথা বলছো সামনে পিচ্ছিরা, যদি কথা বলো সামনে এসে মাইকটা ধরাই দিব তোমাদেরকে কথা বলার জন্য। তোমরা ওখানে যা বলেছো এখানে এসে তা বলতে হবে, পারবা তো? হ্যাঁ হ্যাঁ, আপনি একটু দেখেন, এদেরকে দাঁত দেখা যাবে তাদেরকে এখানে নিয়ে আসা হবে। দাঁত দেখা গেলে, সামনে যারা বসে আছো তোমাদের দাঁত দেখা গেলে এখানে নিয়ে আসা হবে, ঠিক আছে? ওকে, শোনো, আমরা আসলে ওদের দিকে তাকালে আমাদের খুব কষ্ট পাই। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনাটি ঘটেছে, এটি আমাদের খুব নাড়া দিয়েছে। আজকে এমন একটা সময় আমরা এখানে কথা বলছি, এমন একটা সময় তোমাদের এই আয়োজনটা শুরু হয়েছে, যেখানে আমরা দেখতে পাই ওদের মতো ছোট্ট ছোট্ট শিশুরা শুধুমাত্র পড়তে গিয়ে বিমান দুর্ঘটনায় তাদের জীবনটা গেলে তো মানা যেত, পুড়ে কয়লা হয়ে গিয়েছে। এটি আমাদের ইটস আ ম্যাটার টু রিগ্রেট। এটি আমাদের খুব কষ্ট দেয়, খুব প্যারা দেয়। কিন্তু এটির পিছনে আমাদের আজকে এখানে যারা তোমরা নতুন প্রজন্ম আছো,
এটির পিছনে শুধুমাত্র একটা বিমান চালকের শুধুমাত্র অদক্ষতা নয়, শুধু এটি আমাদের রাষ্ট্র ব্যবস্থা যে সিস্টেমে সমস্যা আছে সেটি আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমরা অনেক ধরনের সংস্কার করছি, অনেক কিছু সংস্কার করছি, কিন্তু আমাদের আঙ্গুল দিয়ে দুর্ঘটনাটি আমাদের যে নতুন সরকার, যারা ১৫০০ রক্তের বিনিময়ে সরকার গঠিত হয়েছে, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সিস্টেমে কত গলদ আছে। যে বিমানটা দুর্ঘটনা পতিত হয়েছে ৬০-৭০ দশকের বিমান, যে বিমানটা, সেই বিমানটা চায়না থেকে আনা হয়েছে F7, যে বিমানটা, সেই বিমানের নামের সাথে বি আছে, বি মানে বাংলাদেশ। আমি কয়েকদিন আগে চায়না গিয়েছিলাম, চায়না দেখেছি চাইনিজরা বিভিন্ন পণ্য তৈরি করে তার রাষ্ট্রের আলোকে। কোনো দেশ যদি বলে আমাকে একটা আইফোন বানিয়ে দিবা, তারা ওই দেশের মন মানসিকতার আলোকে আইফোন বানিয়ে দিবে। আমেরিকার জন্য একরকম, বাংলাদেশের জন্য একরকম, ভারতের জন্য আরেক রকম। তেমনি বিমান যখন বানানো হয়, আমাদের রাষ্ট্র ব্যবস্থা থেকে যখন তাদেরকে বলা হয়েছে বাংলাদেশের জন্য একটা বিমান লাগবে, যে বিমানটা তুমি বানাবা, যে টাকা দিয়ে আমরা বিমানটা কিনবো, তার 10% আমাকে কমিশন দিতে হবে। তো তারা চিন্তা করেছে টাকা যতটুকু, এই টাকা দিয়ে বিমান বানাইতে হবে। তারা সেভাবেই বিমানটা বানিয়েছে বাংলাদেশের জন্য। যে বিমানটা, এটাকে শুধু জেট বলা হয় না, এটাকে বলে জেট কফিন। এটা একটা কফিন বলা হয়। শুধুমাত্র 70 দশকের একটা বিমান আমাদের পাইলটদের হাতে তুলে দেওয়া হয়েছে। তার মানে আমাদের রাষ্ট্র ব্যবস্থা যে সিস্টেমে যে গলদ আছে সেটিকে আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আজকে আমাদের রাষ্ট্র ব্যবস্থার সিস্টেমকে পরিবর্তন করতে হবে। যেখানে আমরা দেখতে পাই বিমানের এই বিমানটা উড্ডয়ন করেছে, সেখানে কতগুলো মানুষ বসবাস করা হয়েছে। পৃথিবীর অনেক দেশে আমি গিয়েছি, বিমানবন্দরের আশেপাশে এত জনবসতি কখনো থাকে না। এত বিমান, যেখানে বিমান উড্ডয়ন করবে, নামবে, সেখানে এত বড় একটা স্কুল রাখার দরকার ছিল না। এটিও আমাদের একটা সিস্টেমের গলদ ছিল। এজন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থার সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। আমরা কোনো কিছু কিনতে গেলে কমিশন বাণিজ্য করতে যাই, কমিশন বাণিজ্য করতে গিয়ে সেটার মান নষ্ট হয়ে যায়। আমরা যখন একটা রাস্তার জন্য বাজেট করা হয় 20 লক্ষ টাকা, সে রাস্তাটা যখন তার বরাদ্দ নিতে হয়, তখন তাকে 5 লক্ষ টাকা খরচ করতে হয় এই বরাদ্দ নেওয়ার জন্য। এভাবে করতে করতে 20 লক্ষ টাকা থেকে তার কাছে মাত্র থাকে 5 লক্ষ টাকা। সে 5 লক্ষ টাকায় কি রাস্তা করবে, নাকি সে দুর্নীতি করবে, নাকি সে কষ্ট করবে, এটার একটা অংশ সে নিবে। এজন্য আজকে সময় এসেছে আমাদের রাষ্ট্র ব্যবস্থার সিস্টেমটাকে পরিবর্তন করা। শুধুমাত্র আমরা সবসময় চিন্তা করি আমরা এই যে দুর্ঘটনা ঘটেছে এটার জন্য আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাচ্ছি, অনেকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছি, কিন্তু বিমানটা কি প্রধান উপদেষ্টা করিয়েছে, নাকি এই বিমানটা প্রধান উপদেষ্টা কিনেছে না, যে নাকি বিমান চালকটা প্রধান উপদেষ্টার ছেলে ছিল, কোনোটা না। তারপরে আমরা প্রধান উপদেষ্টার কি পদত্যাগ চাচ্ছি। এখানে বুঝতে হবে, একটা এক্সাম্পল তোমাদেরকে দিই। একবার একটা রাজার চোখে সমস্যা, রাজা তখন তাকে একজন কবিরাজ বলেছে তুমি এক কাজ করো, চোখের সমস্যা দূর করতে হলে তোমাকে সব কিছু লাল করে দিতে হবে। তো তিনি কি হলো, লাল করে দিতে হবে, তাহলে আমার চোখ ঠিক হয়ে যাবে। পরবর্তী উনি ওনার পুরো প্রাসাদকে লাল করে দিলেন এবং ওনার যত কর্মচারী আছে প্রত্যেককে লাল পোশাক পরতে বললেন এবং সব কিছু লাল করে দিলেন। তো কিছুদিন যাওয়ার পর দেখলো যে না, তার চোখ ঠিক হয়ে যাচ্ছে। কিছুদিন যাওয়ার পর যে কবিরাজ তাকে পরামর্শ দিয়েছেন, সেই কবিরাজকে ডাকলে কবিরাজ আসলেন। আসার পর ঢোকার সময় তাকে লাল রং দিয়ে তাকেও লাল করে দেওয়া হলো। সে বললো আমাকে লাল করলেন কেন?